ওকে, তো সিম্পল যদি আমি জেনারেলি বলি, তাহলে জেনারেলি বললে বিষয়গুলো কি? জেনারেলি বললে বিষয়টা হবে হচ্ছে এরকম যে, দেখো আমি বলতেছি যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত করে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা। খেয়াল করো, যদি ইজিলি বলি তো বিষয় হচ্ছে এরকম যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু কতভাবে নেওয়া সম্ভব যেন পি সংখ্যক বস্তু সর্বদাই কি থাকে। অ্যান্সারটা কী হবে? এন মানে দেখো অ্যান্সারটা কী হবে? এন যেহেতু পি সংখ্যক কি সর্বদাই থাকতে হবে, তো তুমি কি এন সংখ্যক থেকে পি সংখ্যকে তুলবা, তুলে কি আর সংখ্যকে যে বাছাই আছে সেই বাছাইয়ের মধ্যে কি ফেলে দিবা। সো এন থেকেও কি পি কমবে, আর তোমার এখান থেকেও কি পি কমে যাচ্ছে। আবার বললাম যে পিটা কি থাকতে পারবে না। তার মানে কি এন সংখ্যক বস্তু থেকে কতভাবে আর সংখ্যক বস্তু বাছাই করা যায় যেন পি সংখ্যক কখনোই না থাকে। সেটা কী হবে? সেটা হবে হচ্ছে জাস্ট যেহেতু কখনোই থাকবে না, তুমি কি এনটা থেকে পিটাকে তুলে ফেলে দিবা, আর তারপর যা আছে সেখান থেকে কি তুমি তোমার বাছাইয়ের কাজটা করবা। ঠিক আছে, ওকে। তো এখন আসো আমরা এই দুইটা আইডিয়ার কোনো একটা আইডিয়া দিয়ে একটা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো সবাই একটু প্রবলেমটা ভাবো। প্রবলেমটা যেহেতু আমি আর তোমাদের একটা বইকে রেফারেন্স করে আমার ভিডিওগুলো তৈরি করতেছি, তো আমি বইয়ের থেকে ডাইরেক্ট উদাহরণটা নিচ্ছি যাতে বইয়ের উদাহরণগুলো তোমরা ভালো মতো ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, তো আমি বইয়ের উদাহরণ ইউজ করতেছি ওই জন্য। ঠিক আছে, তো উদাহরণটা দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে ঢাকা ধরো। ঠিক আছে, কথা হচ্ছে এরকম যে ঢাকা এখানে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। ওকে, তো ঢাকা শব্দটির 5টি বর্ণের মানে ঢাকা শব্দটির এই 5টি বর্ণ হতে কতভাবে 3টি বর্ণ বাছাই করা যায়। দেখো, ঢাকা শব্দের এই 5টি বর্ণ থেকে কতভাবে 3টি বর্ণ বাছাই করা যায়। তোমাদের অনেকে হয়তো অ্যান্সার বলবো যে ভাইয়া অ্যান্সারটা হবে কি 5C3, কিন্তু আমি সেটা বলবো না। কেন? কারণ খেয়াল করো ভাইয়া, এই ক্ষেত্রে যদি 5C3 বলো, আচ্ছা দেখো তো 5C3 মানে 5C3 মিনিং কত হচ্ছে? 10টা না? দেখো তুমি যদি দেখো 5C3 মানে কি 10টা না? তুমি যদি 10টা লিস্ট করো, তুমি কিন্তু এই 10টা কখনো ইউনিক লিস্ট পাবা না। ঠিক আছে, ব্যাপারটা বোঝাই তোমাদের। ধরো আমি বিষয়টাকে একটু অন্যভাবে লিখি। ধরো আমি লিখলাম যে ঢাকা, লাস্টে একটা এখানে দেখো তো 2টা এ আছে না, আমি একটাকে এ প্রাইম দিলাম। এখানে এই 10টাকে যদি আমি লিস্ট করি তাহলে কী কী আসবে? তো দেখো এই যে 10টা আছে না, 10টাকে আমি এখানে কি লিস্ট করলাম। এখন এই লিস্টের দেখো সবগুলো কিন্তু ভিন্ন হবে ভাইয়া। ঠিক আছে, কিন্তু যদি আমি একটা কাজ করি, এই যে প্রাইমটা আছে না, এই প্রাইমগুলো যখন আমি মিশিয়ে দিই তখন দেখো তো কী হয়। তখন দেখো ভাই আমি যদি এখন এই প্রাইমগুলোকে যেহেতু মিশিয়ে দিয়েছি, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন খেয়াল করো, এবার কিন্তু সবগুলো ইউনিক হয়নি। আগের বার যখন এ প্রাইম ছিল তখন সবগুলো ইউনিক ছিল, বাট এখন যেহেতু এ প্রাইম নাই সবগুলো কিন্তু ইউনিক না, তাই না? দেখি তো কোনো রিপিট হয়েছে, খেয়াল করে দেখো ডিএইচএ দুটো কিন্তু রিপিট হয়েছে। আমি একটা কেটে দিলাম। ঠিক আছে, এবার খেয়াল করো যে HAK, আচ্ছা এবার ধরো ডিকে রিপিট হয়েছে, সেটা আমি কেটে দিলাম। দেখো HAK এখানে কি HAK রিপিট হয়েছে, সো আমি এটা কেটে দিলাম, তাই না? এখন খেয়াল করো তো, আচ্ছা এখন দেখো তো ভাইয়া আর কোনো রিপিট আছে কি না? তোমরা সবাই খেয়াল করে দেখতে পারতেছো যে এখন মোটে কি 1 2 3 4 5 6 7 আছে না? অ্যান্ড দেখো এই 7টা কিন্তু ইউনিক। তার মানে বোঝো এই ক্ষেত্রে ধুমকো যদি তোমরা 5C3 বলো, অ্যান্সার কিন্তু ঠিক হচ্ছে না। আমার অ্যান্সার কিন্তু 10 না, আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে 7। অ্যান্ড 7 কেমনে আসলো সবাই ভাবো। একটু আগে আমরা যে আইডিয়াটা ইউজ করলাম না, এই আইডিয়া, এর মধ্যে দেখো কোনো একটা অ্যাপ্লাই করে এটা কিন্তু করা সম্ভব। সবাই ভিডিও প্লস করার সময় নাও এবং এটা সলভ করার চেষ্টা করো। ওকে, তো হ্যাঁ, আশা করি তোমরা যারা ভালো মতো চিন্তা করতে পারতেছো তারা বুঝতে পারছো যে কোনটা অ্যাপ্লাই করতে হবে। অবভিয়াসলি আমাদের কি নিচের এটা অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, এর এটা অ্যাপ্লাই করবো। ওকে, এখন খেয়াল করে আমরা এই প্রবলেমটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখো ঢাকা শব্দের
যে 5টা বর্ণ আছে এই 5টা বর্ণ থেকে 3টা বর্ণ বাছাই করতে হবে যদি সবগুলোই ভাই ইউনিক হইতো, ঠিক আছে, যেমন সবগুলো ধরো ABCDE এরকম হইলো, যদি সবগুলো হয়তো ABCDE সবগুলো ইউনিক না, দেন এখান থেকে 3টা বর্ণ বাছাইয়ের উপায় কত, আমি কিন্তু ডাইরেক্ট বলতাম 5C3 সেটা, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু আমি সে 5C3 বলতে পারতেছি না, এবং তোমরা দেখলো যে 5C3 কি 10টা হইতো, আমি 2টা একে ভিন্ন করে 10টা লিস্ট করছিলাম, তারপরে যখন আমি প্রাইমটা উঠাই দিলাম তখন সেখান থেকে কিন্তু আমার রিপিট আসলে কিছু, সেই রিপিট আমি কেটে দিছি, তাই না। তো এখন এইটা তোমরা কীভাবে ডাইরেক্ট হিসাব করতে পারবে সেটা ভাবো। আচ্ছা খেয়াল করতে ভাইয়া, এই সবগুলো বিন্যাসে যদি তুমি তাকাও তো তুমি দেখবে এখানে মেইনলি কিন্তু 3টা ক্যাটাগরির বিন্যাস আছে। একটাতে একদমই কোনো এ নাই, এক ধরনের মানে এক টাইপে কোনো এ নাই, ঠিক আছে। সো 3টা ক্যাটাগরির বিন্যাস আছে, আমি সেটা যে লিস্ট করি এখানে, সো দেখো 3টা ক্যাটাগরির বিন্যাস আছে একদমই কি, একটাতে কি কোনো এ নাই, আরেক ক্যাটাগরিতে দেখবা যে একটা এ আছে, আরেক ক্যাটাগরিতে দেখবা যে কি 2টা করে এ আছে, ঠিক আছে। দেখো এই 3 ধরনের। আচ্ছা আমরা এখানে একে কেন কনসিডার করতেছি, কারণ এখানে এই কিন্তু আমার স্পেশাল, কোন এ ছাড়া আর কোনো বর্ণ কিন্তু রিপিট হয়নি, এখানে এই কি রিপিট হয়েছে, তাই এরকে কনসিডার করে আমরা একে কি যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো আমরা কি বের করতেছি। তো আমরা 3টা টাইপ পাইলাম, একটা কি কোনো এ নাই, সে যেমন ধরো কি DHK, এতে কোনো এ নাই, তবে একটা করে এ ধরো একটা করে একটা এ আছে, আর কি 2টা করে ধরো যে কি একটা এক্সাম্পল 2টা করে আছে, তাই না। তো এই 3 টাইপের বাইরে যেহেতু আর কোনো টাইপ নাই, সো এই 3 টাইপের প্রত্যেকটা আমরা নির্ণয় করে তাহলে যদি যোগ করি তাহলে আমাদের হওয়া উচিত, তাই না। তো আমরা যোগ করি, তাহলে এখন দেখো আমি তোমাকে কোশ্চেন করতেছি যে ঢাকা শব্দ থেকে 3টি বর্ণ কতভাবে বাছাই করা যায় যেন কোনো এ না থাকে। এখন দেখো ভাইয়া, যদি কোনো একে তুমি নাই নাও তাহলে কি আমাদের হয় যে ঠিক এটার মতো বিষয়টা হয়ে গেল না। খেয়াল করে এবার কি হয়েছে যে তুমি কি এখানে এই কোশ্চেনটা কী ছিল যে n সংখ্যক বস্তু থেকে কতভাবে r সংখ্যক বস্তু বাছাই করা যায় যেন p সংখ্যক বস্তু কখনো না থাকে। আর এই ক্ষেত্রে কী হয়েছে যে 5টি বস্তু থেকে কতভাবে 3টি বস্তু বাছাই করা যায় যেন কয়টা বস্তু, যেহেতু এ থাকবে না তাহলে কি 2টা বস্তু কখনোই না থাকে, তাহলে অ্যান্সার কী হবে, সিম্পল অ্যান্সারটা হবে 5 - 2C3, তাই না। এবার খেয়াল করো এবার কি, এবার এটা হচ্ছে কি একটা টাইপ, তাহলে আমরা একটা টাইপ গেল ডান। সেকেন্ড টাইপটা কি যে একটা করে এ আছে, তো কোশ্চেনটা হবে এরকম যে ঢাকা শব্দ থেকে কতভাবে 3টি বর্ণ বাছাই করা যায় যেন প্রত্যেকবারই কি একটা করে এ থাকে, ঠিক আছে। এবার খেয়াল করো আমি কি বলছি, হ্যাঁ দেখো তো ঢাকা শব্দ থেকে 3টা বর্ণ আমি বাছাই করব, আমার জায়গা কয়টা লাগবে, আমার জায়গা কি অবশ্যই 3টে জায়গা লাগবে। এখন দেখো আমার কি জায়গা 3টা লাগবে, আমি বলছি কি ওই 3টে জায়গার মধ্যে সবসময় কি একটা এ থাকবে, তো আমি একটা জায়গায় কি একটা এ দ্বারা কি ফিল আপ করে দিলাম। এখন আমার জায়গা কি 2টা বাকি আছে না। এখন দেখো তো ভাইয়া এই 2টা জায়গায় কি আমি এ বসাতে পারবো না, তাহলে ইভেনচুয়ালি কি হইলো, আমি তাহলে দেখো এই 2টা জায়গার জন্য আমার কয়টা বর্ণ আছে, 3টা বর্ণ, সেটা কি একটা হচ্ছে ডি, এটা এইচ, আর এটা কি কে। তাহলে DHK এই 3টা বর্ণ থেকে আমাকে কি এই 2টা জায়গায় ফিল আপ করতে হবে, কতভাবে করতে পারবো, সিম্পল অ্যান্সার সেটা কি আমার, সেটা অ্যান্সারটা সিম্পল অ্যান্সার, সেটা অ্যান্সারটা কি আমার অ্যান্সার হচ্ছে আমার 3C2। এখন বোঝাই 3টা কেমনে আসতেছে, খেয়াল করো এই সবগুলো কি আলাদা আলাদা না, তো এগুলো আমি পাইলাম কেমনে, যে কয়টা বর্ণ একই ছিল সেগুলোকে বাদ দিছি, তার মানে এক্ষেত্রে আমি কী করছি আসলে 5 থেকে কি 2টাকে আউট করে দিছি, ঠিক আছে। দেন সি করছি, এখন দেখো 2টা জায়গা হয়েছে না, এই 2টা জায়গা কেন হয়েছে, কারণ দেখো আমি একটা জায়গায় কি এ দ্বারা ফিল আপ করছি, তো আমার একটা জায়গায় কমে গেছে, এর জন্য কি 3 - 1 হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা ভাবো, এবার থার্ড টাইপটা ভাবো, থার্ড টাইপটা কি যে 2টা করে এ থাকবে, যেহেতু 2টা করে এ থাকবে তাহলে এবারে আমি কি 2টা জায়গায় কি এ দ্বারা ফিল আপ করে দিলাম, আমার জায়গা কি বাকি আছে একটা, তাহলে বলছো সির নিচে কি আমার জায়গা কয়টা ফিল আপ হয়ে গেছে, 2টা ফিল আপ হয়ে গেছে, তাহলে আমার জায়গা কি একটা বাকি থাকলো, যেন C3 - 2 হচ্ছে। আর উপরে দেখো ভাইয়া এই যে একটা যে জায়গাটা আছে, এই একটা জায়গা আমি কয়টা বর্ণ দিয়ে ফিল আপ করবো, অবভিয়াসলি ভিন্ন ভিন্ন জায়গায় কয়টা বর্ণ আছে, এবং ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা 3টা, সেই 3 থেকে আসতেছে 5 থেকে 2টা সেম এ বাদ দিলে আসতেছে, তাহলে বোঝো এই যে 3টে টাইপ, সেই 3টে টাইপের কি আমি আমার বর্ণগুলো পেয়ে গেলাম। এখন 3টা টাইপ যদি যোগ করে দিই তাহলে কি আমার অ্যান্সার আসা উচিত, এবং তোমরা যদি নির্ণয় করে দেখো তো অ্যান্সারটা আমার কি আমার 7 আসতেছে, ঠিক আছে। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, একটা বিষয় তোমাদের আবার আমি বলতেছি, খেয়াল করো এগুলো কিন্তু একদম বেসিক বিষয়, সো এগুলো বিষয়ে বোঝার চেষ্টা করো, কারণ এখানে যে আইডিয়াগুলো আমি ইউজ করতেছি এই আইডিয়াগুলোই অন্য কোনো বড় প্রবলেমে কিন্তু ইউজফুল হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা আবার খেয়াল করো যে ঢাকা শব্দের 5টি বর্ণ থেকে কত হবে কি 3টি বর্ণ বাছাই করা যায়, অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে আমার এটা।
সেটা কেন আমি করলাম, কারণ খেয়াল করো আমরা একটু আগে দেখছি যে যদি আমি ডাইরেক্ট 5C3 করতাম তাহলে আমার কি রিপিট আসতো। রিপিটটাকে এড়ানোর জন্য, যেহেতু আমার রিপিট হচ্ছে কার জন্য, এর জন্য রিপিট হচ্ছে, কারণ এ আমার রিপিট হয়েছে, ওই জন্য আমার ওই 5C3তেও কি বাছাই উপায়গুলো কি রিপিট আসতেছে, তাই না। ওই জন্য একে বেসিস করে আমি কি টাইপগুলো নির্ণয় করলাম, এবং আমি 3টা টাইপ পাইছি, যেতে একটাতে কোনো এ নাই, তারপরে একটা এ আছে, তারপরে 2টা এ আছে। যদি এর সংখ্যা আরও বেশি হতো, ধরো এখানে যদি 3টা এ থাকতো, তখন কি 3টা এ আছে, এরকম একটা টাইপ তৈরি করতাম আমি, ঠিক আছে। তো প্রথম টাইপটা এখন খেয়াল করো ভাইয়া, প্রত্যেক টাইপের ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে 5 - 2 5 - 2 5 - 2। আচ্ছা আমি 5 - 2 কেন করতেছি, কারণ খেয়াল করো যখনই আমি, আচ্ছা এই যে NC3 আছে না, মানে ধরো NCR আছে না, NCR এর ক্ষেত্রে এই আরটা কি আসলে কতগুলো জায়গায় ফিল আপ করতে হবে, আর এই এনটা কি কোন কোন বিষয়, মানে কোন কোন বস্তু দ্বারা ওই জায়গাটা আমি ফিল আপ করবো, তাই না। তো দেখো যেহেতু আমার 3টা বাছাই করতে হবে, তাই আমার 3টা জায়গায় ফিল আপ করতে হচ্ছে। এবং খেয়াল করো যখন আমি কোনো এই নিচ্ছি না, তখন আমার 3টে জায়গায় কিন্তু ফাঁকা আছে, তখন আমার 3টে জায়গায় কিন্তু ফাঁকা, ঠিক আছে। যখন আমি একটা এ রাখবো, তখন আমার একটা জায়গায় ফিল আপ হয়ে গেল। ওই জন্য যখন একটা এ আছে এরকম বিন্যাস নেওয়ার ক্ষেত্রে আমি 3 থেকে 1 বিয়োগ দিচ্ছি। 2টা এ যখন রাখবো, তখন কি আমার 2টা জায়গায় ফিল আপ হয়ে যাচ্ছে, ওই জন্য কি 3 - 2 হয়েছে। এবং খেয়াল করো ভাইয়া, আমার প্রত্যেক ক্ষেত্রেই যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলো কি, সেই ফাঁকা জায়গাগুলো দ্বারা আমি কার দ্বারা পূরণ করবো, সেখানে তো অবশ্যই আমি এ রাখবো না, আমি সেখানে কি রাখবো, এর বদলে যেগুলো ভিন্ন ভিন্ন বর্ণ আছে সেগুলো রাখবো। কারণ যদি আমি একেও এই ফাঁকা জায়গা ফিল আপের জন্য কনসিডার করি, তখন আমার রিপিট হয়ে যাচ্ছে। এই জন্য কি, যাতে রিপিট না হয় এই জন্য আমি বিভিন্ন টাইপগুলো নির্ণয় করছি, এবং যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলো কী কী, যে ভিন্ন ভিন্ন, মানে ডি, এক্ষেত্রে DH কে, যে ভিন্ন ভিন্ন বর্ণগুলো আছে সেই ভিন্ন ভিন্ন বর্ণ দ্বারা কি ফাঁকা জায়গাগুলোকে কি আমি ফিল আপ করতেছি। এই জন্য কি আমি টোটাল বর্ণ থেকে সেম যে বর্ণটা, সেই বর্ণগুলো কি প্রত্যেক ক্ষেত্রে বাদ দিচ্ছি। ওকে, আচ্ছা ভালো। এবার আসলে আমরা অন্য একটা নতুন একটা আইডিয়াতে আসি। এবার যে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশ বিষয়টা বোঝার আগে একটা বিষয় খেয়াল করো, একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, দেখো মনে করো ভাইয়া 10C3 সমান 10CX, কিন্তু 3 ইজ নট ইকুয়াল টু 3। 10C3 সমান কি 10CX, কিন্তু 3 ইজ নট ইকুয়াল টু X। এইটা কি পসিবল? কি মনে হয় তোমাদের, এটা কি আদৌ সম্ভব যে 10C3 সমান 10CX হবে, কিন্তু 3 আর X কি সেম না? যদি 3 আর X সেম না হয়, তাহলে X এর কোনো কি ভ্যালু পাওয়া যাবে? সবাই দেখি ক্যালকুলেটার ধরো তো হাতে, এবং ক্যালকুলেটার হাতে ধরে সবাই 10C7 বের করতো ভাইয়া। হ্যাঁ, সবাই ক্যালকুলেটার হাতে নাকি 10C7 বের করতো। দেখো তো 10C7 কত হচ্ছে। 10C7 আমি পাইলাম হচ্ছে 120। ওকে, এবার সবাই 10C3 বের করতো ভাইয়া। 10C3 কত হচ্ছে? 10C3 আমি কি পাইলাম 120। তার মানে কি আসলে 10C7 আর 10C3 কি সেম, তার মানে কি এইটা আসলে কি পসিবল, এবং X এর এক্ষেত্রে মানটা কি 7। আর এটা খেয়াল করি তো, আচ্ছা সবাই বলো তো, যে ধরো 20C5 আর 20CX, এক্ষেত্রে কি 5 ইজ নট ইকুয়াল টু X, তাহলে X মান কত হতে পারে? কী মনে হচ্ছে? দেখো তো X এর মান যদি আমি 15 বসাই, তাহলে যদি মিলে দেখো তো হয় কি না। দেখো তো 15 বসালে, হ্যাঁ 20C5 সমান আমার কত আসে? 20C5 সমান আমরা আসতেছে হচ্ছে যেটা সমান কি হচ্ছে আমার 20C15। তো লাস্ট আরেকটা এক্সাম্পল দেখা যাক আমাদের, সেটা কি আমি প্রথম দুটো আগে লিস্ট করলাম, ঠিক আছে। ধরো 10C3 সমান আমি কী পাইলাম 10C7 পাইলাম, আমি 20C5 সমান কী পাইলাম 20C15 পাইলাম। আর না ধরো আমি 13 নিলাম, ঠিক আছে। 13C ধরো 7 নিলাম, সমান কী হতে পারে 13C6 হচ্ছে। আচ্ছা, তো এইগুলো কি আসলে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে, নাকি কোনো একটা নিয়ম আছে? যেহেতু দেখো 3টে এক্সাম্পল, আরও এক্সাম্পল দেওয়া সম্ভব, তাই না? যেহেতু এরকম হচ্ছে, দেখো তো ভাইয়া তোমরা এখন সবাই ভিডিও প্লস করো, এবং প্লস করে দেখো তো তোমার কোনো নিয়ম খুঁজে পাও কিনা, এর মধ্যে কোনো কি নিয়ম খুঁজে পাওয়া যায়? সবাই খেয়াল করো তো। আশা করি তোমরা যারা একটু পরিশ্রম করেছো তারা হয়তো একটা নিয়ম খুঁজে পাইছে। নিয়মটা কি খেয়াল করো,
দেখো তো ভাইয়া, এই 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়। এই 5 আর 15 যোগ করলে কত হয়? 20 হয়। এই 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয়। দেখো তো, এই কি সেই 10 না? এই কি সেই 20 না? এই কি সেই 30 না? এখন এটি কি ঘাট কমে গেল না এখন ম্যাথমেটিক্যাল প্রুফ আছে? অবভিয়াসলি, যেহেতু আমাদের অনেকগুলো এক্সাম্পল আসছে, এর একটা ম্যাথমেটিক্যাল প্রুফ থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তো সবাই দিয়ে সেটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? তার আগে একটা বিষয় খেয়াল করো, এই যে 7 আছে না, এই 7কে আমি কী লিখতে পারি? এই 7কে আমি লিখতে পারি হচ্ছে 10 - 3। এই 15কে আমি লিখতে পারি হচ্ছে 20 - 5। এই 6কে আমি লিখতে পারি হচ্ছে 13 - 7। আচ্ছা, আমি কেন ভেবে লিখলাম? কারণ খেয়াল করো, আমার এখানে 3 ছিল, তাই জাস্ট 3 দিয়ে এটা আমি তৈরি করছি। মানে মেইনলি এই 10 আর 3 দিয়ে আমি 7কে তৈরি করলাম। সব ক্ষেত্রে আমি সেটাই করছি, ঠিক আছে? তো এখন সবাই আমরা খেয়াল করি যে আমরা সবাই তো জানি না যে NCR সমান কি? সবাই জানা আছে NCR সমান কি? n ফ্যাক্টোরিয়াল ভাগ n - r ফ্যাক্টোরিয়াল ভাগ কি? r ফ্যাক্টোরিয়াল, তাই না? যদি আমি বলতাম যে NC ধরো ক, তাহলে কি হতো? তখন কি n ফ্যাক্টোরিয়াল দিতা ভাগ n - কি ক ফ্যাক্টোরিয়াল কি ক ফ্যাক্টোরিয়াল দিতা। যদি বলতাম যে ভাইয়া NCx + 2, তখন আমরা কী লিখতা? n ফ্যাক্টোরিয়াল লিখতা ভাগ কী লিখতা? n - x + 2 ফ্যাক্টোরিয়াল ভাগ কি x + 2 কী লিখতা? x + 2 ফ্যাক্টোরিয়াল লিখতা, তাই না? তো মেইনলি কি দেখো, এই r এর জায়গায় আমি যেটা দিব সেইটা কি এই r এর জায়গাগুলো থেকে বসে যাবে, ঠিক আছে? এবার খেয়াল করো, যদি আমি বলি যে দেখো তো ভাইয়া n - r সমান কী হবে? তো আবার আগের মতোই x/2 এর মতো কনসিডার করো, তাহলে কি যে r এর জায়গায় এবার কি n - r বসাবো, তাহলে আমার এখানে কি n ফ্যাক্টোরিয়াল হবে, নিচে কি আসবে n, দেখো n - r হয়েছিল, এক্ষেত্রে কি হবে n - r আসবে ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি আসবে? দেখো r ফ্যাক্টোরিয়াল হয়েছিল, এক্ষেত্রে কি n - r ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? কারণ এটাকে যদি আমরা ভাঙ্গায় দিই, তাহলে আমি কী পাবো? তাহলে আমি পাবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ n - n + r ফ্যাক্টোরিয়াল সমান কি আসতেছে আমার? n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল সমান r ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমি কী বলতে পারি? এটাকে আমি NCR বলতে পারি, তাই না? তাহলে দেখো তো, পুরো দেখো, তাই না ভাইয়া? তাহলে দেখো, খেয়াল করো, তাহলে এই যে এইটুকু যে হইল, হ্যাঁ, এইটুকু থেকে আমি কী বলতে পারি? এইটুকু থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে NCR সমান NC n - r। এবং দেখো তো ভাইয়া, r আর n - r যোগ করলে কত হয়? r + n - r সমান কত? n হয়। এই জন্যই খেয়াল করো, এই জন্যই এইবারে আমাদের কি এই দুটো যোগ করে সবসময় কি আমার যে 10টা মিলতেছিল, এই দুটো মিলতে কি 20 মিলতেছিল, এই দুটো যোগ করে কি আমার 30 মিলতেছিল। আর এইটাকে বলা হয় হচ্ছে সম্পূরক সমাবেশ। যেমন সম্পূরক কোণ ছিল না, হ্যাঁ, দুইটা কোনো যোগফল কী ছিল 180 হচ্ছিল, তো এই ক্ষেত্রে কি দুইটা ভিন্ন, মানে এই দুটো পরস্পরের কি আসলে সম্পূরকের মতো আসতে বিষয়, ঠিক আছে? তো এইটাকে কি বলা হয় ভাইয়া? এইটাকে বলা হয় হচ্ছে সম্পূরক সমাবেশ, ঠিক আছে? তো সবাই মাথায় রাখবে, এবং এটা কিন্তু খুব হেল্পফুল। এটা মেইনলি তোমাদের হয়তো MCQ খুব হেল্পফুল হবে, হ্যাঁ, কারণ তুমি দেখবা হয়তো তোমার অ্যান্সার, তুমি ধরো MCQ এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় যে তোমার অ্যান্সার হয়তো আসতেছে কি ধরো এরকম আসতেছে 15C ধরো আসতেছে 6 আসতেছে, ঠিক আছে? বাট তোমার এটা দেওয়া নাই, তোমার কোনো অপশনে কি এই চয়েসটা দেওয়া নাই, ঠিক আছে? মানে তোমার কোনো অপশনে কি এটা দেওয়া নাই, কী দেওয়া আছে? তোমার দেওয়া আছে হচ্ছে 15C9 দেওয়া আছে। এখন যার এই সম্পূরক সমাবেশ সম্পর্কে কি ভালো আইডিয়া আছে, সে বুঝবে যে আসলে 15C6 আর 15C9 কি একই বিষয়। সো এই অপশন যদি নাও থাকে, সে এই অপশনে কি বুঝবে যে এটা কি রাইট অ্যান্সার, ঠিক আছে? সো এই বিষয়টা কি মাথায় রাখবা। কারণ MCQ মেইনলি আমাদের কি একটু পারপারি থাকে, মাথা গরম থাকে, তো অনেকে হয়তো বা এরকম না ভাববে যে কোশ্চেন অ্যান্সার ভুল আছে, অন্যটা বা হয়তো দাগাবে না, বা অন্যটা দাগাই দিয়ে আসবে। তো এই বিষয়টা কি মাথায় রাখবা, MCQ জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তো আসো এবার আমরা একটা নতুন বিষয় শিখবো আমরা, ঠিক আছে? এই নতুন বিষয় শেখার আগে আমরা আবার আগের ওইটা একটু ক্লিয়ার করি, ঠিক আছে? আগে একটু আগে যেটা শিখলাম, মানে এই বিষয়টা দেখো, এটা ক্লিয়ার করি আবার, যে কি এনটা থেকে কি আমার আরটা বস্তু বাছাই করতে হবে, পিটা থাকতেই হবে,
সেটা কত হবে সেটা হবে হচ্ছে তো এই বিষয়টা আমি আমার একটু খেয়াল করি, ঠিক আছে। তো কি আবার বলতেছি এনটি, হ্যাঁ এক্ষেত্রে কিন্তু অবশ্যই এনটা কি ভিন্ন ভিন্ন বস্তু। তো এনটি ভিন্ন বস্তু থেকে আরটি বাছাই করতে হবে, যেন পি সংখ্যককে কি থাকতেই হবে, সেটা কত হয় সম্ভব, এন মাইনাস পি সি আর মাইনাস পি হয় সম্ভব। আবার এনটি থেকে কি আরটি বাছাই করতে হবে যেন পি সংখ্যক কি থাকতেই পারবে না, সেটা কত হবে সম্ভব, এন মাইনাস পি সি আর এত উপায় সম্ভব, ঠিক আছে। তো খেয়াল করো সবাই, যেহেতু আমাদের এই দুইটা আইডিয়া ক্লিয়ার হইলো, তো এখন এই দুইটা আইডিয়ার আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব। হ্যাঁ, তো সেই অ্যাপ্লিকেশনটা দেখার আগে একটা সিনারি, একটা দৃশ্যকল্প তোমাদের সামনে আমি বলতেছি। তো ব্যাপারটা খেয়াল করে এরকম, নতুন সিনারিটা কি, সিনারিটা হচ্ছে এরকম যে ধরো তোমাদের ক্লাসে এবার 51 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, 51 জন স্টুডেন্ট আছে। এই 51 জন স্টুডেন্টের মধ্যে হ্যাঁ 50 জন তো তোমরা জেনারেল, ঠিক আছে, 50 জন কি জেনারেল স্টুডেন্ট, আর একজন সে হচ্ছে কি ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আবার তোমাদের ডিবেটিং ক্লাব থেকে সিনিয়র ডিবেটাররা আসছে, তোমাদের ক্লাস থেকে একটা ডিবেটিং ক্লাব তৈরি করবে। তো ডিবেটিং ক্লাবের ধরো এবারও 5 জন কি স্টুডেন্ট লাগবে। তো এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে তারা কতভাবে, হ্যাঁ এই টোটাল থেকে, মানে তোমার কি টোটাল 51 জন, এই 51 জন থেকে কতভাবে তারা 5 জন স্টুডেন্ট বিশিষ্ট একটি ডিবেটিং টিম তৈরি করতে পারবে। অ্যান্সারটা কি সবাই বলো। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে কি 51 জন, কোশ্চেনটা হচ্ছে 51 জন স্টুডেন্ট থেকে, টোটাল 51 জন স্টুডেন্ট থেকে 5 জন স্টুডেন্টের টিম বিশিষ্ট একটি ডিবেটিং টিম কতভাবে তৈরি করা সম্ভব। অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে কি 51C5, ঠিক আছে। এখন যদি ক্যালকুলেটর ইউজ করে তোমরা দেখো তাহলে 51C5 সমান 23,49,060 হয়। তার মানে বোঝো যে তুমি যদি এখন 51C5 মানে এতগুলো উপায়, অর্থাৎ কি 23,49,060টি উপায়ে কি 51 জন স্টুডেন্ট থেকে 5 জন স্টুডেন্টের টিম বিশিষ্ট একটি ডিবেটিং টিম তৈরি করা সম্ভব, এতগুলো উপায় সম্ভব, ঠিক আছে। এখন তোমাদের যে ক্লাস টিচার আছে তার একটু আগ্রহ হইলো একটা বিষয় দেখতে। কি আগ্রহ হইলো? তার আগ্রহ হইলো তিনি দেখবেন যে আচ্ছা তোমরা এর আগে একটা কথা বলো তো, ক্যাপ্টেনের ভিত্তিতে, হ্যাঁ ক্যাপ্টেনকে কনসিডার করে এতগুলো উপায়কে, এতগুলো সম্ভাব্য টিমকে কয়টা ভাগে ভাগ করা যাবে? ঠিক বলছো, এতগুলা উপায়কে মেইনলি 2টা ভাগে ভাগ করা যাবে। আচ্ছা কী কী ভাগ? একটা ভাগ হচ্ছে যেখানে ক্যাপ্টেন কি আছে, এখন খেয়াল করো এই যে 23,49,060টা পসিবল ওয়ে আছে 5 জনের একটা টিম তৈরি করার, এই এতগুলো উপায়ের মধ্যে সবগুলো টিমেই ক্যাপ্টেন আছে এমন তো না, আবার সবগুলো টিমে যে ক্যাপ্টেন নাই তাও তো না, তাই না? কিছু কিছু টিম আছে যেখানে কি ক্যাপ্টেন আছে, আর কিছু কিছু টিম আছে যেখানে কি ক্যাপ্টেন নাই। তো ক্যাপ্টেনকে কনসিডার করলে টিম কতগুলো হবে? এমন কিছু টিম আসবে যেখানে ক্যাপ্টেন নাই, আর এমন কিছুগুলো টিম থাকবে যেখানে কি ক্যাপ্টেন থাকবে, তাই না? এখন দেখো ক্যাপ্টেন আছে আর ক্যাপ্টেন নাই, এই 2টা টিম মিলেই তো আসলে কি, মানে ক্যাপ্টেন আছে এবং ক্যাপ্টেন নাই, এই ধরনের যেগুলো উপায় আছে সেই সবগুলো উপায় মিলেই তো আসলে এইটা, তাই না? তো এখন খেয়াল করে আমি যদি তোমাকে বলি যে বলো তো যে কতগুলো টিম, মানে কতগুলো উপায় আছে হ্যাঁ টিম তৈরি করার, যে সকল উপায়ে কি ক্যাপ্টেন থাকবে না। হ্যাঁ সবাই অ্যান্সারটা বলো। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি কি বলতেছি যে কি কতগুলো উপায় আছে, মানে টিম তৈরি করার কতগুলো উপায় আছে যে উপায়গুলোতে কি ক্যাপ্টেন থাকবে না। যেহেতু ক্যাপ্টেন থাকবে না তার মানে কি তোমার ক্লাস থেকে ক্যাপ্টেনকে বের করে দিবা, তখন ক্লাসে স্টুডেন্ট কজন হলো? 50 জন। আর সেই 50 জন থেকে কি তোমার 5 জন মেম্বার বিশিষ্ট কি টিম তৈরি করা লাগবে। তাহলে এটা কি না, এটা কই থেকে আসতেছে সবাই খেয়াল করো, এইটা আমাদের এখান থেকে আসতেছে। যে তোমরা কি করতেছো এবার, তোমার কি
এবার তোমরা কী করতেছো, তোমরা যে 51 জন থেকে 5 জন একটা টিম তৈরি করতেছো যেন কি ক্যাপ্টেন না থাকে, কারণ ক্যাপ্টেন তো একজন। তাহলে এটা কার মতো হইলো, এটা হইলো হচ্ছে এটার মতো যে এনটি থেকে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক ভিন্ন বস্তু বাছাই করতে হচ্ছে যাতে পি সংখ্যকই থাকতে পারবে না। এক্ষেত্রে পি কত, একজন। তাহলে একজন না থাকতে পারে, তাহলে কি এন থেকে পি বাদ যায় সি আর হচ্ছে, তাই না? তো সেমভাবে এখানে কি হচ্ছে 51 - 1 সি কি 5 হচ্ছে। আচ্ছা, এখন যদি বলি যে এমন কতগুলো উপায় আছে টিম তৈরি করার যে সকল উপায়ে ক্যাপ্টেন থাকবেই, সেটার অ্যান্সার কী হবে? আগেরটার মতোই, যেহেতু আমি কি ক্যাপ্টেন থাকবেই বলছি, যেমন এটা তোমরা খেয়াল করো, যেহেতু আমি কী বলছি, এটা কেমন যে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করতে হবে যেন পি সংখ্যক বস্তু থাকেই। এক্ষেত্রে কি 51 জন স্টুডেন্ট থেকে 5 জন স্টুডেন্টকে বাছাই করতে হবে যেন একজন স্টুডেন্ট, সেই একজনকে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন যেন থাকেই। তাহলে কি এন থেকে একবার যাবে বা আর থেকেও কি একবার যাবে? তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 50C4, তাই না? তো এখন সবাই খেয়াল করো তো যে এই যে 23,49,060টা পসিবল ওয়ে আছে 5 জনের টিম তৈরি করার, এই পসিবল ওয়েগুলো ক্যাপ্টেনকে কনসিডার করলে মেইনলি এই 2টা ভাগে ভাগ হচ্ছে। একটা ভাগ যে সকল পসিবল ওয়েতে ক্যাপ্টেন নাই, সেকেন্ড ভাগ কি যে সকল পসিবল ওয়েতে ক্যাপ্টেন আসেই। তো ক্যাপ্টেন নাই ক্যাপ্টেন আসেই, এই 2টার যোগফলে কি এটা হবে না? কারণ মোট লিস্ট তো জাস্ট এই 2 ভাগে ভাগ হয়ে গেছে। সো এই 2 ভাগের যোগফলে তো আসলে মোট লিস্টের সমান হবে, তাই না? আমি কী বলতে পারি, আমি এটা সমান এটা বলতে পারি। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা এটা কি ক্যালকুলেটরে দেখতে পারো। তো এখন তোমরা ভাবতেছো যে এটা কি কাকতালীয়ভাবে মিলে গেল কি না? হ্যাঁ, তো দেখো এই যে আমরা একটা কনক্লুশনে আসলাম, একটা রেজাল্টে আসলাম, এই রেজাল্ট থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি। কী কথা বলতে পারি? যে ধরো এটাকে আমি এন বলতেছি, তাহলে এন সি আর প্লাস এটাও কি, তাহলে এন হবে এন সি, এটা কি আর না, এটা আর থেকে এক কম, সো আর -1 ইকুয়াল টু কী পাইছি আমি? ইকুয়াল টু পাইছি এন +1 সি আর। হ্যাঁ, তো এই রেজাল্টটা আমরা কি এখান থেকে মানে এই রেজাল্টটা আমরা কি আসতে পারি? তো এটা এখন ম্যাথমেটিক্যাল জাস্ট এইটা কিন্তু এটা কি আমরা আইডিয়ার মাধ্যমে কি এই জায়গাটা অ্যাপ্রোচ করলাম, ঠিক আছে? এখন এটা ম্যাথমেটিক্যাল প্রুফ তোমাদের আমি দেখাবো, ওকে? তো এখন আমরা এটার ম্যাথমেটিক্যাল প্রুফ দেখব, কিন্তু এটার ম্যাথমেটিক্যাল প্রুফ দেখার আগে আমাদের আগের কিছু বিষয় একবার রিভিউ বা রিভাইজ দেওয়া দরকার। সেগুলো আবার রিভাইজ দিই, ঠিক আছে? দেখো তোমাদের সবার মনে আছে না যে দেখো আমরা কি এন ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারতাম যে n × n - 1 ফ্যাক্টোরিয়াল, অথবা বলো তো যদি n+1 × n ফ্যাক্টোরিয়াল থাকে, আমি এটাকে কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি n+1 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমাদের এসব বেসিক বিষয় মনে আছে। আরেকটা বিষয় খেয়াল করো, তোমাদের আগে আমি একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তোমার উপরে হয়তো 8 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে? নিচে ধরো তোমার আছে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, আর ধরো আছে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, প্লাস ধরো এখানে আছে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে ধরো আসছে হচ্ছে ধরো 9 ফ্যাক্টোরিয়াল আসছে, আর এখানে ধরো আসছে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো এদের যখন যোগ করব তখন দেখো কেমন করবে। এখন খেয়াল করো, আমাদের তো লসাগু নির্ণয় করতে হবে, তাই না? তো এই মানে এই হর আর এই হরের লসাগু কত হবে? খেয়াল করো, আমি যদি বলি এ বি সি দিয়ে বলি, ধরো এ বাই বিসি, আবার ধরো এ বাই ধরো সি ওয়াই আছে, তখন কী হবে? তখন দেখো এদের কমন কি সি, তারপর সি আনবো, আনকমন কি বি আর ওয়াই, তো বি আর ওয়াইও আনবো, তাই না? তো এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে আমি 9 ফ্যাক্টোরিয়াল কি কমন, 9 ফ্যাক্টোরিয়ালটা আনলাম। এখন তোমরা যদি ভাবো যে ভাই আমি 7 ফ্যাক্টোরিয়াল আনবো, 6 ফ্যাক্টোরিয়াল আনবো, তো সেটা কিন্তু দরকার নেই। কেন দরকার নাই? কারণ দেখো তো 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি 6 ফ্যাক্টোরিয়ালটা আছে না? তো আমি জাস্ট কি 7 ফ্যাক্টোরিয়াল যদি নিয়ে নিই তাহলে তো হয়ে গেল, তাই না? অনেকে বলতে পারো যে ভাই তাদের 9 ফ্যাক্টোরিয়াল নিয়ে খেলে হতো, কিন্তু না, হতো না। কেন হতো না? কারণ দেখো উভয় ক্ষেত্রে কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল আছে। আর যে আমার ভগ্নাংশ এই হরগুলোর যে লসাগুটা এখানে আসতেছে, এইটা কিন্তু উভয় হর দ্বারাই কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ দিলে কোনো ভগ্নাংশ থাকবে না। কিন্তু আমি যদি শুধু 9 ফ্যাক্টোরিয়ালটা আনতাম, তখন 9 ফ্যাক্টোরিয়াল আর 9 ফ্যাক্টোরিয়াল কেটে যেত, 1/7 ফ্যাক্টোরিয়াল থাকতো, বা এক্ষেত্রে 9 ফ্যাক্টোরিয়াল কেটে যেত, 1/6 ফ্যাক্টোরিয়াল থাকতো, তাই না? এই জন্য আমার 9 ফ্যাক্টোরিয়ালটাকে আনতে হয়েছে। এবং তারপরে আমি দেখতেছি যে এই দুটোর মধ্যে বড় কে বড় পাইলাম? 7 ফ্যাক্টোরিয়াল পাইলাম, এবং 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল আসেই, ওই জন্য জাস্ট 7 ফ্যাক্টোরিয়াল আনলে আমার হয়ে যাচ্ছে, তাই আমি জাস্ট 7 ফ্যাক্টোরিয়ালটা আনছি,
ঠিক আছে। এরপর দেখো আমি কী করবো, এরপর এই যে আমি লসাগু পাইছি, এই লসাগুকে এটা দিয়ে কি ভাগ দিব, ভাগ দিয়ে যে ভাগফল হবে সেই ভাগফলকে আমি 8 ফ্যাক্টরিয়ালের সাথে গুণ অবস্থায় লিখবো। এখানে ভাগফল কি 1, তাই 1 দিলাম। হ্যাঁ, তারপর এখানে দেখো আমি ভাগ দিব, ভাগ দিয়ে আমার ভাগফল কী হবে, দেখো 9 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 6 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়ালকে কাটলে থাকবে খেয়াল একটা 7, তাহলে এখানে কী হবে 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 হবে। তো এই আইডিয়াটাকে আমরা এখন কাজে লাগাবো, ঠিক আছে। এই আইডিয়াটা মিললে আমরা এখন কি কাজে লাগাবো, ওকে। আচ্ছা, চলো এখন মেইন প্রুফে দেওয়া হবে। তো সবাই খেয়াল করো, আমাদের প্রুফ করতে হবে হচ্ছে আমাদের সেই আগের সূত্রটা, যেটা হচ্ছে কি n+1 CR ইকুয়াল টু NCR প্লাস NCR মাইনাস 1। তো এটা কি লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান কী বলতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমার n+1 CR, আর এটাকে ভাঙলে আমি পাই হচ্ছে n+1 ফ্যাক্টরিয়াল, তারপরে n-r হয়। সো মানে দেখো আমাদের তো মনে আছে যে এই ফ্যাক্টরিয়ালটা এখানে আসবে, এই দুটোর বিয়োগফল আসবে, আর নিচেরটার ফ্যাক্টরিয়াল আসবে, তাই না। সো n+1 ফ্যাক্টরিয়াল n+1 মাইনাস r ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে না। এবার আমার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। আমার রাইট হ্যান্ড সাইডটা কি, আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি NCR প্লাস NCR মাইনাস 1, আর আমি যদি দুটোকে ভাঙাই তাহলে আমি কি পাই, দুটোকে ভাঙালে আমি পাই হচ্ছে, দুটোকে ভাঙালে দেখো আমি এটা পাই, এটা তো খুব সিম্পল, n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল, আর এখানে আমি কী পাচ্ছি n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু কি r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এখন দেখো এই জিনিসটাকে যদি আমি সিম্পলি করি, মানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে কী হবে, তাহলে জাস্ট হবে কি এইরকম, তো কী থাকবে নিচে এই পাশে যাতাই আছে, আর এই পাশে কী হয়ে গেল মাইনাসের কারণে কি n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল হলো, তাই না। এইবার কি আমরা আমাদের সে আগের আইডিয়াটা কাজে লাগাবো, একটু আগে যেমন আইডিয়াটা শিখলাম। তো দেখো উপরে n ফ্যাক্টরিয়াল ঠিক আছে ভালো, নিচে দেখো দুইটা কিন্তু কি এই দুইটা হরের কি আমার লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু আগের মতো মিল নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমি কী করবো, তো যারা বড় তাদেরকে লসাগু আনবো, তাই না। তো দেখো তো ভাইয়া বাপুরা যে n মাইনাস r ফ্যাক্টরিয়াল আর n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এই দুইটার মধ্যে বড় কে, অবভিয়াসলি এটা বড়, তাহলে নিচে কি এইটা আসবে। আবার এই দুইটার মধ্যে r ফ্যাক্টরিয়াল আর r মাইনাস 1 ফ্যাক্টরিয়ালের মধ্যে বড় কে, নিশ্চয় কি r ফ্যাক্টরিয়াল, তো r ফ্যাক্টরিয়ালটা আসবে। তো মেইনলি আমার লসাগু কী হবে, আমার লসাগু হবে হচ্ছে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল আর কি r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এখন তোমরা যদি খেয়াল করে দেখো, তো এই যে আমার লসাগুটা আসছে, এই দুইটা হরের লসাগু, এই দুটো হরের এই লসাগু উভয় হর দ্বারাই কিন্তু নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে। তখন আমরা সেটা কাজ করব। তো এখন আমরা কি এই যে হরটা আছে, এই হর মানে এই যে আমার লসাগুটা আছে, এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে, এখানে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল আছে, সেটাকে যদি আমি n মাইনাস r ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিই, মানে বিষয়টা হচ্ছে এইরকম, সবাই খেয়াল করো যে কি আমার আছে হচ্ছে এখানে, আর আমাকে ভাগ দিতে হবে, তো আমি ভাগ দেবো, তাহলে আমি কাকে ভাগ দেবো, যে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়ালকে আমি কি r ফ্যাক্টরিয়ালকে আমি কাকে ভাগ দেবো, আমি এই হর দিয়ে ভাগ দেবো, তাহলে কী হবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল আর r ফ্যাক্টরিয়াল হবে। তো r ফ্যাক্টরিয়াল তো কি কেটে গেল, এইটাকে আমি কি লিখতে পারি, এইটাকে আমি এইভাবে লিখতে পারি ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ভাগ কি n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তো এইটা আর এটা কি কেটে গেলো, আমার ভাগফল কত থাকলো n মাইনাস r প্লাস 1। তো এই যে ভাগফল থাকলো, এই ভাগফল দিয়েই তো এই লবটা গুণ হবে, তো আমি এখানে কি সেটাই লিখছি, ঠিক আছে। তারপর খেয়াল করো এখন কি আবার কি, এখন এই যে আমার লসাগুটা আছে, এই লসাগু কি এই হর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সেটা কেমন হবে, সেটা হবে এরকম। আবার আগের মতো দেখো এইটা আর এটা তো কি কেটে গেল, এখানে আর ফ্যাক্টরিয়াল আছে, এখানে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আছে। তো আগের মতো যদি r ফ্যাক্টরিয়ালকে এইভাবে লিখি, তখন এটা কি কেটে গেল, থাকলো কি আর, তাহলে এই যে ভাগফলটা আছে, এই ভাগফল দিয়ে কি আমার লবটা গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে মিশাই দিই। তো এরপর আসলে পরের লাইনটা আমরা খেয়াল করি, এর পরের লাইনটা আমাদের এখানে আছে। এর পরের লাইনটা কি, জাস্ট দেখো এখানে কি আমার n ফ্যাক্টরিয়াল আর n ফ্যাক্টরিয়াল কি সেম না, তো আমি n ফ্যাক্টরিয়ালটা কমন নিয়ে নিলাম, তাহলে আমার কি থাকবে n মাইনাস r, দেখো আমার কী থাকবে n মাইনাস r প্লাস 1 প্লাস r থাকবে, ঠিক আছে, ওটাই আছে এখানে। হ্যাঁ, আর খেয়াল করো নিচে তো হর যাতাই আছে। এবার খেয়াল করো তো মাইনাস r আর
যোগ হলে কি পরস্পরকে নালিফাই করলো, আমার জাস্ট কি n+1 থাকতেছে। তো আমার থাকলো কি এবার আমার n ফ্যাক্টরিয়াল ইন্টু n+1 থাকতেছে। আর এইটাকে আমি কি বলতে পারি, n ফ্যাক্টরিয়াল ইন্টু n+1, এটাকে আমি বলতে পারি n+1 ফ্যাক্টরিয়াল। আর নিচে এটা আছে। এখন সবাই খেয়াল করো তো ভাইয়া, এখানে আমি কি পাইলাম, এখানে আমি পাইলাম হচ্ছে n+1 ফ্যাক্টরিয়াল ভাগ n+1 মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এইটা আর এইটা দেখো তো হুবহু কি এক না? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে কি ছিল n-r+1 ছিল, ওটাকে আমি একটু ঘুরাই লিখছি n+1 মাইনাস r। তো এটা একটু উঁচাই লিখছি, তাই না? এটা তো আসলে মানে কোনো চেঞ্জ হয়নি। তখন খেয়াল করো তো এইটা আর এইটা কি সেম না? হ্যাঁ, একদম হুবহু সেম। তো আমি এটা পরে কী বলতে পারি, আর এইটাই হচ্ছে কি, এইটা যেহেতু এটা, সো এটাকে আমি কী বলতে পারি n+1 cr। তার মানে বোঝো যে আমার রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেইটা আর আমার লেফট হ্যান্ড সাইড কি একদম সমান। হ্যাঁ, তার মানে কি এই সূত্রটা কি ম্যাথমেটিক্যালি কি প্রুফ হয়ে গেল। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবা যে বিন্যাস সমাবেশের তুমি যে সূত্রই দেখো না কেন, আশা করা যায় যে সেই সূত্রের একটা কি বাস্তব মডেল তুমি খুঁজে পাবা। হ্যাঁ, তো সেই হিসেবে এই যে ক্যাপ্টেনের যে উদাহরণটা আমি দিয়েছিলাম না, এইটা কিন্তু এই সূত্রের একটা বাস্তব মডেল। এবং খেয়াল করো ম্যাথমেটিক্যাল প্রুফ ছাড়াই আমরা কিন্তু জাস্ট এই এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছি। এখানে আসলে হচ্ছে কি এই সূত্রটা মেইনলি কাজ করতেছে কেন, কারণ তুমি n+1 মানে n+1টা বস্তু থেকে যখন 8টা বস্তু বাছাই করতেছিলা, তখন এই যে একটা স্পেশাল বস্তু আছে না, এই স্পেশাল বস্তুকে তুমি কনসিডার করতেছিলা দুইভাবে। একভাবে কি যেখানে স্পেশাল বস্তুটা কি নাই, আরেকটাতে যেখানে স্পেশাল বস্তু কি আছেই। তো স্পেশাল বস্তু নাই প্লাস স্পেশাল বস্তু আছে, এই মিলেই তো টোটালটা, তাই না? এই জন্য শুধু মেইনলি কাজ করতেছে, আর তার ম্যাথমেটিক্যাল প্রুফ তো হলো এইটা। ওকে, তো এটা আমাদের কি আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল।